আমন্ত্রণ রাতের বাংলাদেশে। শুরুতেই জানাবো শিরোনাম। দেশের সার্বভৌমত্ব ও অখণ্ডতার প্রশ্নে কোনো ছাড় নয়, প্রধান উপদেষ্টার সাথে বৈঠক শেষে বললেন। ডিটোরিয়েট হয় তাহলে কিন্তু অখণ্ডতার প্রশ্নে, সার্বভৌমত্বের প্রশ্নে আমরা এক হাত পরিমাণ, এক চুল পরিমাণ আমরা ছাড় দিব না। জাতীয় ঐক্য ধরে রাখতে কাল সব রাজনৈতিক দলের সাথে বসবেন ডক্টর ইউনূস। আগরতলা মিশনে হামলার প্রতিবাদে রাজধানীতে বিএনপির বিক্ষোভ, ভারতের বিরুদ্ধে পরিকল্পিত আগ্রাসনের অভিযোগ, প্রতিবাদে মুখর অন্যান্য সংগঠন। ত্রিপুরায় বাংলাদেশিদের হোটেল থেকে বের করে হেনস্থা, হাই কমিশনারকে তলব করে ব্যাখ্যা চাইল ঢাকা, ভারতীয় দূতাবাসের নিরাপত্তা জোরদার। দুদেশের সম্পর্ক বহুমাত্রিক, বাংলাদেশের সাথে ইতিবাচক গঠনমূলক সম্পর্ক নির্মাণ করতে চায় ভারত। একটি বিষয়কে কেন্দ্র করে দুই দেশের সম্পর্ক আটকে থাকার কারণ নেই। পুলিশের রাজনৈতিক ব্যবহার ও দুর্নীতি বন্ধ চায় অধিকাংশ মানুষ, গুম খুনে জড়িতদের বিচার দাবি, আন্দোলনে গুলি চালানোয় ডিএমপি কমিশনারের দুঃখ প্রকাশ। সরকারি জায়গায় দোকান নির্মাণ ঘিরে গোপালগঞ্জের মুকসুদপুরে তুল কালাম, 5 ঘন্টা ধরে 2 ইউনিয়নবাসীর তুমুল সংঘর্ষ। উন্নয়ন সহযোগীদের কাছ থেকে চলতি বছর আরো $6 বিলিয়ন বরাদ্দের প্রত্যাশা করছে বাংলাদেশ, মার্চের মধ্যেই ছাড় হবে IMF এর ঋণের 4র্থ কিস্তি। এছাড়াও রাতের বাংলাদেশে আরো থাকছে: দক্ষিণ কোরিয়ায় জরুরি ভিত্তিতে সামরিক আইন জারি, প্রেসিডেন্টের সিদ্ধান্তকে অসাংবিধানিক বলছেন খোদ ক্ষমতাসীন দলের নেতারাই। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, আর আপনাদের সঙ্গে আছি আমি ফয়সাল তিতুমির। দেশের সার্বভৌমত্ব এবং অখণ্ডতার প্রশ্নে ভারতকে এক চুলও ছাড় দেয়া হবে না, এমন হুঁশিয়ারি দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। রাতে প্রধান উপদেষ্টার সাথে বৈঠক শেষে কথা জানান তিনি। বাংলাদেশকে আওয়ামী লীগের চোখে না দেখে সম ও ন্যায্যতার ভিত্তিতে সম্পর্ক গড়ে তুলতে ভারতের প্রতি আহ্বান জানান হাসনাত। ভারতীয় অপপ্রচার ও ষড়যন্ত্রের বিরুদ্ধে জাতীয় ঐক্যের ডাক দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এরই ধারাবাহিকতায় সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সাথে বৈঠকে বসেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিরা। বৈঠক শেষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি হিসেবে গণমাধ্যমের সাথে কথা বলেন হাসনাত আব্দুল্লাহ। জানান, দেশের সার্বভৌমত্ব ও অখণ্ডতার প্রশ্নে ভারতকে কোনো ছাড় দেওয়া হবে না। আপনারা এই সরকারের সাথে আপনারা ন্যায্যতার সম্পর্ক গড়ে তুলুন, আর যদি আমাদের সম্পর্কটি যদি কোনোভাবে ডিটোরিয়েট হয় তাহলে কিন্তু অখণ্ডতার প্রশ্নে, সার্বভৌমত্বের প্রশ্নে আমরা এক হাত পরিমাণ, এক চুল পরিমাণ আমরা ছাড় দিব না। ফ্যাসিস্ট সরকারের আমলে ভারতের সাথে হওয়া সকল গোপন চুক্তি জনগণের সামনে তুলে ধরারও দাবি জানান এই ছাত্রনেতা। যে ভারতের সাথে বাংলাদেশের ফ্যাসিস্ট সরকারের যেই অসম চুক্তিগুলো হয়েছে, গোপন চুক্তিগুলো হয়েছে, সেটি যেন প্রকাশ করা হয় এবং পানির যে ন্যায্য হিস্সা রয়েছে সেই হিস্সাটি যেন বাস্তবায়ন করা হয়। বাংলাদেশকে আওয়ামী লীগের চোখে না দেখে ন্যায্যতার ভিত্তিতে সম্পর্ক বজায় রাখার আহ্বান জানান ভারতের প্রতি। ভারত সবসময় আওয়ামী লীগের চোখ দিয়ে বাংলাদেশকে দেখেছে। ভারতের সাথে যে সম্পর্কটি, সেটি জনগণের সাথে জনগণের সম্পর্ক হয়নি, সেটি রাষ্ট্রের সাথে রাষ্ট্রের সম্পর্ক হয়নি, বরং ভারতের সাথে আওয়ামী লীগের সম্পর্ক হয়েছে। ফয়সাল মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা।
এদিকে ভারতীয় মিডিয়া জোরে সোরে অপতথ্য ছড়ানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। এই অবস্থায় জাতীয় ঐক্যের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত ব্রিফিংয়ে তিনি জানান, জাতীয় ঐক্যের ডাকে বিভিন্ন পক্ষের সাথে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা। এ সময় প্রেস সচিব জানিয়েছেন, দেশের প্রকৃত অবস্থা পর্যবেক্ষণে আন্তর্জাতিক মিডিয়াগুলোকে আহ্বান জানানো হয়েছে। ফরেন সার্ভিস একাডেমিতে সমসাময়িক ইস্যুতে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের ব্রিফিং। আর আগামীকাল এবং তার পরের দিন ব্রিফিংয়ে প্রেস সচিব শফিকুল আলম বলেন, বাংলাদেশ নিয়ে ভারত আক্রমণাত্মকভাবে অপতথ্য ছড়াচ্ছে। অপতথ্যের কারণেই হাইকমিশনে হামলা হচ্ছে। এর সম্পূর্ণ দায় ভারতের মিডিয়ার। পূর্ব নির্ধারিত ধারণা নিয়েই ভারত অপতথ্য ছড়াচ্ছে বলে অভিযোগ করেন তিনি। বলেন, এমন মনোভাব বজায় থাকলে আলোচনা সম্ভব হয় না। আমাদের দেশকে নিয়ে এক ধরনের মিস ইনফরমেশন ছড়ানো হচ্ছে। মুক ও বুধিরের মতো থেকে না, সে যেটা বলছে সেটাই সত্য। উইদাউট চেকিং দেয়ার নিউজ তারা এই ধরনের মিথ্যা অপতথ্য ছড়াচ্ছেন এবং এর ফলে এই ইন্ডিয়ান জনগণ বা একটা অংশ তারা এটাকে ভায়োলেন্সকে ইনসাইট করছেন। প্রি ডিটারমাইন্ড আপনার স্ট্যান্ড থাকে যে এখানে এটা হচ্ছে, তাহলে তো আর সত্যিকার অর্থে কথাও তো বেশি এগোনো যায় না। বাংলাদেশের প্রকৃত পরিস্থিতি পর্যবেক্ষণে আন্তর্জাতিক মিডিয়াগুলোকে আহ্বান জানানো হয়েছে বলেও জানান শফিকুল আলম। প্রফেসর ইউনূস কিন্তু নরেন্দ্র মোদীকে বলেছিলেন যে যেই যে মাইনরিটি রিপ্রেশনের কথা বলা হয়, তো আপনি আপনাদের এখান থেকে সাংবাদিকদের উৎসাহিত করেন তারা যেন বাংলাদেশে আসে। আমি নিজে বিবিসির সাথে কথা বলেছি, আমি সিএনএনের সাথে কথা বলেছি, আমরা সবাইকেই বলছি এবং অনেকে এসছেন এবং অনেক ভালো ভালো রিপোর্টও হয়েছে। কিন্তু কথা হচ্ছে যে পুরো জিনিসটা আমরা দেখছি যে ইন্ডিয়ান মিডিয়া আসলে আগেই ডিটারমাইন করে রেখেছে এখানে কি হয়েছে। ভারতের এই অপচেষ্টা রুখে দিতে জাতীয় ঐক্য ধরে রাখার উপর জোর দেন প্রেস সচিব। আমাদের ওপেননেস আছে, আমাদের সমস্ত অ্যাক্টিভিটিসে আমরা খুব ট্রান্সপারেন্ট। তানভীর মৌসুম, যমুনা নিউজ, ঢাকা। বাংলাদেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে পরিকল্পিত আগ্রাসনের পথে হাঁটছে ভারত। আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল থেকে এমন অভিযোগ করে বিএনপি। অন্যদিকে সংবাদ সম্মেলনে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ বলেছেন, ভারতের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় বাংলাদেশের বিরুদ্ধে ক্রমাগত অপপ্রচার চালানো হচ্ছে। কোনো উস্কানিতেই বাংলাদেশের সাম্প্রদায়িক অস্থিরতা সৃষ্টি হবে না বলেও মনে করেন বিএনপির এই নেতা। দুপুরে নয়াপল্টন থেকে শুরু হয়ে নাইটিঙ্গেল মোড় ঘুরে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয় বিএনপির এই বিক্ষোভ মিছিল। আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার প্রতিবাদে দলটির এই আয়োজন। মিছিল থেকে নেতারা অভিযোগ করেন, প্রতিবেশী দেশ ভারত বাংলাদেশের প্রতি আগ্রাসী আচরণ করছে। নিজের দেশে অন্য দেশের এমবাসির মধ্যে ঢুকে তারা বিরক্ত দেখাচ্ছে। এরা কাপুরুষ ছাড়া আর হতে পারে না। সাউথ ব্লকের উস্কানিতে, তাদের কারসাজিতে ভারতের মধ্যে বাংলাদেশের মিশনগুলোতে তারা আক্রমণ করছে। বিগত আওয়ামী সরকারকে পুনর্বাসন ও বহির্বিশ্বে বাংলাদেশকে হেয় করতে এমন চক্রান্ত উল্লেখ করে নেতারা বলেন, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখতে রুখে দাঁড়াবে জনগণ। গত 16 বছর পর্যন্ত বাংলাদেশে ভারতের একটি আজ্ঞাবহ সরকারকে টিকিয়ে রাখার জন্য তারা সব ধরনের ন্যাক্কারজনক পন্থা অবলম্বন করেছিল। জোর করে আমাদের উপর যদি শত্রুতা চাপিয়ে দেওয়া হয়, তাহলে তাদেরকে বুঝতে হবে আমরা বাংলাদেশিরা কি পারি তা ইয়াহিয়া খান যেমন জানে, মোদিকেও জানিয়ে দিতে আমরা ন্যূনতম দ্বিধা করব না। আমরা স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে একটা কথাই বলবো, সার্বভৌমত্ব সার্বভৌমত্ব সার্বভৌমত্ব। বাংলাদেশের সার্বভৌমত্বের প্রশ্নে বিএনপি কখনো আপোষ করে নাই। আমরা সর্ব অবস্থায় জনগণকে পাশে নিয়ে এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় মাঠে থাকবো ইনশাল্লাহ। এর আগে দুপুরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, কিছু ধর্মীয় উগ্রবাদী গোষ্ঠী ভারতের ক্ষমতাসীন দল বিজেপির মদতে বাংলাদেশে অস্থিতিশীলতা ছড়াতে চায়। নিজ দেশে সংখ্যালঘুদের নির্যাতন করে বাংলাদেশের বিরুদ্ধে কাল্পনিক অভিযোগ তুলছে বলেও মন্তব্য করেন তিনি। বাংলাদেশকে নিয়ে ননসেন্স বক্তৃতার ধারাবর্ষণ সহ বাংলাদেশের ভিতরে অস্থিতিশীলতা তৈরির জন্য মরিয়া হয়ে উঠেছে ভারত। আমরা ভারতের উগ্রবাদী হিন্দুদের বলবো, আপনাদের বন্ধুত্ব তো শেখ হাসিনার সাথে। সেই বন্ধুত্ব রক্ষায় বাংলাদেশের জনগণের বিরুদ্ধে যে প্রকাশ্য শত্রুতায় নেমেছেন, সেটা সৎ প্রতিবেশী সুলভ আচরণ নয়। ভারতে অবস্থানরত বাংলাদেশি কূটনীতিকদের নিরাপত্তা ও সেদেশের নির্যাতিত সংখ্যালঘুদের সুরক্ষার জন্য শান্তিরক্ষী বাহিনী মোতায়েন করা উচিত বলেও মন্তব্য করেন বিএনপির এই নেতা। বাইরের কোনো ধরনের উস্কানিতে আমাদের এখানকার বিভিন্ন সম্প্রদায়ের যে মোজাইক তৈরি হয়েছে,
এই জমাট মোজাইককে তারা কখনোই ভাঙতে পারবে না। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। অন্যদিকে আগরতলায় বাংলাদেশের উপ হাই কমিশনে হামলার তীব্র প্রতিবাদ জানিয়েছে কয়েকটি রাজনৈতিক দল এবং সংগঠন। তাদের অভিযোগ, এই ঘটনার মাধ্যমে বাংলাদেশের সার্বভৌমত্বের উপর আঘাত হানা হয়েছে। দেশের মানুষ এটি মেনে নেবে না। ভারত বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চাইলে আধিপত্যবাদী মানসিকতা ত্যাগ করতে হবে বলে মন্তব্য করেন দল এবং সংগঠনগুলোর নেতারা। তারা বলেন, এদেশের মানুষ ন্যায্য এবং মর্যাদা ভিত্তিক সম্পর্ক চায়, আর এমন ঘটনার মাধ্যমে দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি কোনোভাবেই বিনষ্ট করা যাবে না বলেও মন্তব্য করেন তারা। আগরতলায় বাংলাদেশ মিশনে হামলার ঘটনায় বিকেলে জাতীয় জাদুঘরের সামনে সমাবেশ করেছে জাতীয় নাগরিক কমিটি। সংগঠনটির বিভিন্ন ইউনিট মিছিল নিয়ে যোগ দেয় সমাবেশে। সভায় বক্তারা বলেন, কূটনৈতিক স্থাপনায় হামলার ঘটনা দেশের সার্বভৌমত্বের ওপর আঘাত। দেশের জনগণ তা কোনোভাবেই মেনে নেবে না। স্বার্থ রক্ষায় আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হবে, কোনো দাসত্বের সম্পর্ক নয়। একটি গোষ্ঠী দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের অপচেষ্টা করছে বলে অভিযোগ করেন বক্তারা। বলেন, এই অপচেষ্টাকে জনগণ ভণ্ডুল করে দেবে। অনেক চটকদার কর্মসূচি দিয়ে আপনাদের সামনে হাজির হওয়া হবে, হাতে ফেলবার চেষ্টা করা হবে। এটা ভারতের গোয়েন্দা বাহিনীরাই এই কাজগুলো করিয়ে থাকতে পারে। আগ্রাসনবাদী শক্তিকে যদি দমাতে না পারেন, বিশ্ব শান্তি শৃঙ্খলা সেখানে নষ্ট হবে। পরে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রদক্ষিণ করে শহীদ মিনারে গিয়ে শেষ হয় জাতীয় নাগরিক কমিটির মিছিল। এর আগে সকালে এক সংবাদ সম্মেলনে কূটনৈতিক স্থাপনায় নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়ায় কলকাতায় শান্তিরক্ষী বাহিনী নিয়োগ দেওয়ার আহ্বান জানিয়েছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান। আমরা বাংলাদেশ সরকারকে বলবো, আপনারাও জাতিসংঘের কাছে আহ্বান করেন কলকাতার মুসলমান এবং হিন্দু সম্প্রদায় এবং একই সাথে এই হিন্দু জঙ্গি গোষ্ঠীকে নিয়ন্ত্রণ করার জন্য জাতিসংঘ যেন কলকাতায় শান্তিরক্ষী বাহিনী সেখানে তারা মোতায়েন করে। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলন করে সার্বভৌমত্ব আন্দোলন। সেখানে বক্তারা বলেন, বাংলাদেশে ধর্মের কারণে কোনো সমস্যার সৃষ্টি হয় না, যা হয় রাজনৈতিক কারণে। দায়িত্ব কোনোভাবেই ইন্ডিয়া সরকার এড়িয়ে যেতে পারে না। শোষণ ও শাসন তুমি তোমার দেশের মানচিত্রের মধ্যে করবা, তুমি অন্য দেশের মানচিত্রে করতে আসবা না। এদিকে বিকেলে ইসলামী আন্দোলনও বিক্ষোভ করেছে। মিছিলটি বায়তুল মোকরম থেকে শুরু হয়ে পুরনো পল্টন থেকে বিজয়নগর পানির ট্যাঙ্কি ঘুরে পল্টন মোড়ে শেষ হয়। সেখানে ভারতকে ক্ষমা চাওয়ার আহ্বান জানানো হয়। সারা দেশে মুসলমানরা হিন্দুদের উপর আক্রমণ করবে না, কেউ বাংলাদেশের মুসলমানরা সভ্য। ভারতকে স্পষ্ট ভাষায় বাংলাদেশ কাছে ক্ষমা চাইতে হবে। শাকিল হাসান, যমুনা নিউজ, ঢাকা। আগরতলায় বাংলাদেশ মিশনে হামলার পর সেখানকার হোটেল থেকে এবার বাংলাদেশিদের বের করে দেওয়ার অভিযোগ করেছেন পাসপোর্টধারী যাত্রীরা। নিরাপত্তাহীনতার কারণে সকাল থেকে অনেকেই ফেরত এসেছেন এপারে। সনাতনী ঐক্য মঞ্চের কর্মসূচি ঘিরে টান টান উত্তেজনা দুই দেশের বিভিন্ন সীমান্তে। এই অবস্থায় নজরদারি জোরদার করেছে বিজিবি। দুদিন ধরে চাপা উত্তেজনা বাংলাদেশ ভারত সীমান্তবর্তী এলাকায়। পশ্চিমবঙ্গে পেট্রাপোল আর ত্রিপুরার আগরতলায় পরিস্থিতি চরমে পৌঁছায় বিজেপির নেতৃত্বাধীন সনাতনী ঐক্যমঞ্চ কর্মসূচি ঘোষণার পর। সমাবেশ ঘোষণার পর ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্তের ওপারে আগরতলায় ব্যারিকেড দিয়েছে বিএসএফ। আগরতলা ফেরত যাত্রীদের অভিযোগ, সেখানে হোটেল থেকে বের করে দেওয়া হচ্ছে বাংলাদেশিদের। চরম নিরাপত্তাহীনতায় ফিরে আসছে তারা। আমরা গতকাল গিয়েছিলাম, আমরা ভেবেছিলাম যে আমরা 3 থেকে 4 দিন হয়তো বা থাকবো। আমরা ওদের আচরণে যখনই শুনতেছে ওরা আমরা বাংলাদেশি, তখনই ওরা আমাদের প্রতি ক্ষুদ্র আচরণ করতেছে। আমাদের প্রত্যেকটা ব্যক্তি প্রত্যেকটা জায়গায় যখন আমরা শুনতেছি বাংলাদেশি, তখনই আমাদের সাথে ওদের ব্যবহার ও সব কিছু চেঞ্জ হয়ে যাচ্ছে। আমাদেরকে সারা দিন রাত আমরা গতকাল ঘোরাঘুরি করেছি, কিন্তু আমাদের কোনো হোটেলের ব্যবস্থা করতে পারিনি, কোনো সিমের ব্যবস্থা করতে পারিনি। হোটেলে তো থাকার জন্য মানা করছে, খানার হোটেলও অনেক সমস্যা দেখা দিচ্ছে। বাংলাদেশে কোনো লোক থাকতে পারবে হোটেলে, আজকে তো বন্ধ করে দিচ্ছে। আর এখন ইন্ডিয়ারা এখানে ইয়াদের বাদ দিয়ে বেড়াতে রাখছে, 2 জায়গা বাধাতে রাখছে। সাধারণ জনগণ এবং পুলিশ বলেন যে ব্যবহার করেছে আমাদের সাথে, এটা আসলে আমরা প্রতিবেশী দেশ হিসেবে কখনোই আশা করিনি। আমরা আসলে এই বিষয়টা অনেক মর্মাহত। বন্দরের আমদানি রফতানির কার্যক্রম স্বাভাবিক থাকলেও পাসপোর্টধারীদের চলাচল সীমিত। এই অবস্থায় বাড়ানো হয়েছে বন্দরের নিরাপত্তা।
তারা মার্কেটে গেলে তাদের পরিচয় জানার পর, বাংলাদেশি পরিচয় জানার পর তাদের কাছে কোনো কাপড় চোপড় বিক্রি করছেন না। এমনকি যারা চিকিৎসার জন্য গিয়েছেন ইন্ডিয়ান ত্রিপুরা বেসরকারি হাসপাতালে কোনো তাদেরকে চিকিৎসা দিচ্ছেন না। ত্রিপুরা হোটেল মালিক অ্যাসোসিয়েশন একটা বিবৃতি দিয়েছেন যে বাংলাদেশি কোনো নাগরিককে তারা হোটেল ভাড়া দেবেন না। তো এর প্রেক্ষিতে যাত্রী পরিমাণ গত দিনের তুলনায় আজকে অর্ধেকে নেমে এসেছে। এমনিতে যাত্রী পারাবার স্বাভাবিক আছে। এদিকে আসামের করিমগঞ্জে সনাতনী ঐক্যমঞ্চের বাধায় দ্বিতীয় দিনের মতো বন্ধ রয়েছে জকিগঞ্জ শুল্ক স্টেশন দিয়ে আমদানি রফতানি কার্যক্রম। সিলেট সহ সারা দেশের সীমান্তে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রাখা হয়েছে বিজিবিকে। আমিন বাবু, যমুনা নিউজ। শুধু একটি বিষয় কেন্দ্র করে বাংলাদেশ ভারত সম্পর্ক আটকে থাকার কোনো কারণ নেই বলে মনে করেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাই কমিশনার। পররাষ্ট্র মন্ত্রণালয়ের তলবে হাজির হয়ে ভারপ্রাপ্ত সচিবের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের কথা বলেন তিনি। পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন, উদ্ভূত পরিস্থিতি ঠিক করতে বাংলাদেশের আন্তরিকতার কোনো অভাব নেই। এদিকে নিরাপত্তাজনিত কারণে আগরতলার বাংলাদেশ মিশনে ভিসা এবং কনসুলার সেবা সাময়িক স্থগিত রাখা হয়েছে। তবে বাংলাদেশে ভারতের দূতাবাস এবং কূটনীতিকরা পুরোপুরি নিরাপদ বলে জানিয়েছে পুলিশ। সোমবার ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলায় পুলিশের উপস্থিতিতে বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা ও ভাঙচুর চালানো হয়। বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের মিথ্যা অভিযোগ তুলে এ হামলা চালায় কয়েকটি কট্টর হিন্দুত্ববাদী সংগঠন। এদিন মুম্বাইয়ের বাংলাদেশ উপ হাইকমিশনের কাছাকাছি বিশ্ব হিন্দু পরিষদের আয়োজনে কয়েকশো লোক বিক্ষোভ করেন। এর প্রতিবাদে ফুঁসে ওঠে বাংলাদেশ। স্লোগানে মিছিলে উত্তপ্ত হয়ে ওঠে এদেশের মানুষ। পরদিন মঙ্গলবার ভারতীয় হাইকমিশনারকে তলব করে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। তলবের বিষয় নিশ্চিত করে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, উদ্ভূত পরিস্থিতি ঠিক করতে বাংলাদেশের আন্তরিকতার কোনো অভাব নেই। বিকেল 4টার কিছু আগে হাইকমিশনার প্রণয় ভার্মা মন্ত্রণালয়ে পৌঁছান। ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব এম রিয়াজ হামিদুল্লাহর সাথে বৈঠক হয় তার। বৈঠক শেষে যাওয়ার সময় সাংবাদিকদের হাইকমিশনার বলেন, একটি ঘটনাকে কেন্দ্র করে দুই দেশের সম্পর্ক আটকে থাকার কোনো কারণ নেই। দুদেশের সম্পর্ক বহুমাত্রিক। বাংলাদেশের সাথে ইতিবাচক গঠনমূলক সম্পর্ক নির্মাণ করতে চায় ভারত। নিরাপত্তা, অগ্রগতি ও উন্নয়নের জন্য একসাথে কাজ করার আগ্রহ আছে আমাদের। একটি বিষয়কে কেন্দ্র করে দুই দেশের সম্পর্ক আটকে থাকার কারণ নেই। এদিকে ঢাকায় ভারতীয় হাইকমিশনের সামনে 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করেছে যৌথ বাহিনী। পুলিশ জানায়, কূটনীতিকদের নিরাপত্তা নিশ্চিত করেছে পুলিশের চেনসারি বিভাগ। আর দূতাবাসে প্রবেশের 3টি এন্ট্রি পয়েন্টে বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। সব মিলিয়ে বাংলাদেশে ভারতীয় হাইকমিশন পুরোপুরি নিরাপদ। আমরা এখানকার যে ক্রাইম ডিভিশনের পুলিশ ফোর্স আছে, গুলশান থানা সহ এখানে পিওএম এর ফোর্স এসেছে কয়েক প্লাটুন, পাশাপাশি এপিবিএন এর ফোর্স আছে এবং আর্ম ফোর্সেস, আপনারা জানেন যে সশস্ত্র বাহিনীর লোকজনও এখানে আছে। তারাও আমরা সবাই যৌথভাবেই এখানে কোনো ধরনের যেন অনাকাঙ্ক্ষিত কোনো পরিস্থিতি না হয় সে লক্ষ্যে কাজ করছি। দিনরাত 24 ঘন্টা এমন কড়া নিরাপত্তা ব্যবস্থা অব্যাহত থাকবে বলে জানিয়েছে যৌথ বাহিনী। আখলাকুস সাফা, যমুনা নিউজ, ঢাকা। বাংলাদেশের সহকারী হাইকমিশনে তাণ্ডব চালানোর পর দিন আগরতলায় বিক্ষোভ করেছে উগ্র হিন্দুত্ববাদী সমর্থকরা। পুলিশি বাধার মুখে পড়লে আগরতলার রবীন্দ্র ভবন চত্বরে সমাবেশ করে তারা। এ সময় বাংলাদেশ বিরোধী বিভিন্ন স্লোগান দেয়া হয়। একই সাথে মিশনে হামলার গতকালের ঘটনায় 7 জনকে গ্রেপ্তার করা হয়েছে। বরখাস্ত করা হয়েছে পুলিশের 3 কর্মকর্তাকে। মঙ্গলবার বাংলাদেশ চলো কর্মসূচির ডাক দেয় ত্রিপুরার উগ্র হিন্দুত্ববাদী কয়েকটি সংগঠন। প্রথমে সমাবেশের অনুমতি দেওয়া হলেও পরে তা বাতিল করে ত্রিপুরা পুলিশ। পরে আগরতলা রবীন্দ্র ভবন চত্বরে বিক্ষোভ সমাবেশ করে উগ্রবাদী সমর্থকরা। তারা বাংলাদেশে কথিত সংখ্যালঘু নির্যাতন বন্ধের দাবি জানান। দেয়া হয় বাংলাদেশ বিরোধী বিভিন্ন স্লোগান, হামলার হুমকি। সবাইকে বলবো ওদের পাশে দাঁড়ানোর জন্য, যারা সংখ্যালঘু রয়েছেন তাদের সুরক্ষার দাবি এবং চিন্ময় প্রভুর নিঃশর্ত জামিনের দাবি আমরা এই জায়গা থেকে করছি। এদিকে সোমবার সহকারী হাইকমিশনে তাণ্ডবের ঘটনায় 7 জনকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় গাফিলতির অভিযোগে বরখাস্ত করা হয়েছে পুলিশের 3 কর্মকর্তাকে। এছাড়া ত্রিপুরা পুলিশের আরেক কর্মকর্তাকে দায়িত্ব থেকে সরিয়ে পাঠানো হয়েছে সদর দফতরে। পাশাপাশি পুলিশ বাদী হয়ে মামলাও করেছে। এরই মধ্যে তদন্ত শুরুর কথাও জানিয়েছে কর্তৃপক্ষ। সোমবার আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলা চালায় কট্টর হিন্দুত্ববাদীরা। ভাঙচুর করা হয় বিভিন্ন স্থাপনা, অবমাননা করা হয় বাংলাদেশের জাতীয় পতাকার। মীর মুশফিক আহসান,
যমুনা নিউজ। বাংলাদেশ 18 কোটি মানুষের দেশ, ভারতের আশপাশে থাকা কোনো ছোটখাটো দেশ নয়। এই মন্তব্য করেছেন নৌ পরিবহন ও শ্রম উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর এম সাখাওয়াত হোসেন। সকালে চাঁদপুরে আধুনিক লঞ্চ টার্মিনাল নির্মাণ কাজ পরিদর্শনে যান উপদেষ্টা। সেখানে বলেন, প্রতিবেশীদের সাথে শান্তিতে থাকতে চায় বাংলাদেশ, কিন্তু প্রতিবেশী দেশটি যদি গায়ে পড়ে ঝগড়া করে তাহলে বাংলাদেশের মানুষ কখনোই ওই দেশমুখী হবে না। তিনি আরও বলেন, এদেশের সংখ্যালঘুরা বাংলাদেশের নাগরিক, তাদের নিরাপত্তা রক্ষা করা সরকারের দায়িত্ব। সেটা নিয়ে প্রতিবেশী দেশগুলোকে মাথা না ঘামানোর আহ্বান জানান তিনি। আমাদের প্রতিবেশীদের সাথে শান্তিতে থাকতে চাই, কিন্তু ওনারা যদি পায়ে পড়ে ঝগড়া করেন তাহলে বাংলাদেশের লোক তো আর কোনোদিন ওই দেশমুখী হবে না, এবং ওই দেশের প্রতি যে আমাদের একটা বন্ধুত্ব সুলভ ইয়ে ছিল, এটা খারাপ করছেন ওনারা। পুলিশকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহারের অবসান চান দেশের 90% মানুষ। পুলিশের দুর্নীতি বন্ধ হওয়ার আশা 80% মানুষের। কেমন পুলিশ চাই, সংস্কার কমিশনের জরিপেই উঠে এসেছে এসব তথ্য। মঙ্গলবার প্রকাশ করা হয় এই মতামত। কমিশন প্রধান যমুনা টেলিভিশনকে জানিয়েছেন, তাদের সুপারিশে গুরুত্ব পাবে জনগণের মতামত। রাশেদ নিজামের রিপোর্ট। জনগণের বন্ধু দাবি করা পুলিশের হাতেই সবচেয়ে বেশি মানুষ মারা যায় জুলাই আগস্টের ছাত্র জনতা আন্দোলনে। শিশু, বৃদ্ধ থেকে শুরু করে বহু তরুণের জীবন নাশের জন্য অভিযুক্ত পুলিশের ওপর হামলাও হয়েছে বিভিন্ন জায়গায়। নিহত হয়েছে বাহিনীর অন্তত 50 জন। অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেয়ার পরে বিভিন্ন সেক্টরের পাশাপাশি সংস্কারে মনোযোগ দেয় 2 লাখেরও বেশি সদস্যের পুলিশ বাহিনীতে। মানুষ চান পরিবর্তন আসুক 200 বছরের পুরনো আইনে চলা পুলিশে। পুলিশ কিন্তু আমাদের হলো আমাদেরকে দেখে শুনে রাখার জন্য, আমাদের সমস্ত সিকিউরিটি প্রদান করার জন্য। তো সেই জায়গাটায় যদি আসলে নারকীয় কোনো পুলিশ আসে, এটা কখনোই কাম্য না। রাজনৈতিক দলগুলো বাংলাদেশে তাদের তাবেদারি প্রতিষ্ঠা করার জন্য এবং সরকারে থাকলে তাদের একটা লাঠিয়াল বাহিনীর জন্য, এটা আসলে বাংলাদেশের পুলিশ সরকারকে দোষ দেওয়া যাবে না। এটা ব্রিটিশ আমলে যখন পুলিশের সৃষ্টি করা হয়, তারপরে পুলিশকে সংস্কার করা হয়নি। গত 31 অক্টোবর পুলিশ সংস্কার কমিশনের পক্ষ থেকে কেমন পুলিশ চাই শিরোনামে জনমত জরিপের জন্য ঘোষণা দেয়া হয়। 15 নভেম্বর পর্যন্ত সেখানে মত দিয়েছেন প্রায় 25,000 মানুষ। মঙ্গলবার নিজেদের ওয়েবসাইটে সেই ফলাফল প্রকাশ করে কমিশন। পুলিশের সংস্কার দেখতে চান মানুষজন, বেশিরভাগ হলো একটা জনবান্ধব পুলিশ ফোর্স, এটা হাইস্ট করেছে, রাজনৈতিক প্রভাবমুক্ত, জবাবদিহিতামূলক। প্রায় 75% উত্তরদাতা গুম ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডে জড়িত পুলিশকে শাস্তির আওতায় আনার পক্ষে। এছাড়া ভুয়া ও গায়েবী মামলার অবসান চান জরিপে অংশ নেয়া 95% মানুষ। বিনা ওয়ারেন্টে গ্রেপ্তার, এটা লোকজন বেশিরভাগই বলছে যে এটা অপব্যবহার করা হচ্ছে। তল্লাশির সময় পুলিশ কর্মকর্তা পরিচয় দিতে অস্বীকার করলে অথবা সার্চ ওয়ারেন্ট না থাকলে জরুরি যোগাযোগের জন্য নাগরিক নিরাপত্তা বিধানে একটি জরুরি কল সার্ভিস চালু করা প্রয়োজন। কমিশনে থাকা শিক্ষার্থী প্রতিনিধি জারিফ বলেন, গণমানুষের আন্দোলনের ফসল বর্তমান সরকার, তাই পুলিশের পরিবর্তন আসবে মানুষের চাওয়ার ভিত্তিতেই। এই যে রাজনৈতিকভাবে অপব্যবহার করা হলো এবং এই যে পুলিশ যে একটা পেটোয়া বাহিনীতে পরিণত হলো, এই জায়গাটাকে কিভাবে আমরা মিটিগেট করতে পারি। এটা হতে পারে একটা কমিশন গঠনের মাধ্যমে পুলিশকে আরও অটোনমাস করা, হ্যাঁ, এবং অ্যাট দ্য সেম টাইম এমন একটা ওভারসাইট বডি রাখা যাতে পুলিশকে একটা চেক অ্যান্ড ব্যালেন্সে রাখা যেতে পারে। একই সাথে আপনি হয়তো জেনে থাকবেন যে আমরা একটা রাশেদ নিজাম, যমুনা নিউজ, ঢাকা। ওপেন করেছি জিপিএইচ কোয়ান্টাম B600TR, বাংলাদেশের উচ্চ শক্তি সম্পন্ন একমাত্র রড। জুলাই আগস্ট আন্দোলনে ছাত্র জনতার বুকে গুলি চালানোর মতো নিষ্ঠুর ঘটনার জন্য দুঃখ প্রকাশ করে ক্ষমা চেয়েছেন ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে রাজধানীর মোহাম্মদপুরে ছাত্র জনতা এবং রাজনীতিবিদদের সাথে মতবিনিময় সভায় তিনি এই দুঃখ প্রকাশ করেন। বলেন, ভবিষ্যতে রাজনীতিবিদদের আদেশে পুলিশ এমন কাজ আর করতে চায় না। এছাড়াও অপরাধমুক্ত নগরী গড়তে পুলিশের পাশাপাশি সকলকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান ডিএমপি কমিশনার। এখানেও চাঁদাবাজি হয়, আগে আইয়া টাকা 300-400 ধরিয়া, এখন এমনভাবে প্রেশার ট্রেন করা হইতেছে টাকা যাইয়া বাসায় দিয়ে আসে। যেই পুলিশের ভয়ে আমরা পালিয়ে বেরাতাম, আজকে সেই পুলিশ বাহিনী, সেই পুলিশরা আমাদেরকে ডেকে আমাদের সাথে মিটিং করছে। কিশোর গ্যাং কোনো ব্যাপার না, মাদক তো আমি বেচি, আপনি বেচেন কেন? আপনি বলতে পারেন আপনার ভাইকে যে ভাই এই মাদকের ব্যবসাটা করিস না।
ডিএমপি কমিশনারকে পেয়ে এভাবেই নানা মন্তব্য, সমালোচনা আর পরামর্শ দেন মোহাম্মদপুরবাসী। ফুটপাতগুলো আমরা দখলমুক্ত করতে চাই। অপরাধমুক্ত নগরী ও সুন্দর দেশ গড়ার জন্য পুলিশ নয়, রাজনীতিবিদদেরই ভূমিকা সবচেয়ে বেশি বলে মন্তব্য করেন নবনিযুক্ত কমিশনার। পলিটিশিয়ানস আর দি কি বলে ড্রাইভিং সিটে, আপনার ড্রাইভিং সিটে আর আমি প্যাসেঞ্জার। এখন আপনি যেখানে নিয়ে যাবেন, নরকে নিলে আমাকে নরকেই যেতে হচ্ছে। সো এই যে সামাজিক পরিবর্তন, এই যে এত কিছু, সব দায়িত্ব আলটিমেটলি দিন শেষে পলিটিশিয়ানদের ঘাড়ে। জুলাই বিপ্লবে পুলিশের নারকীয় ভূমিকায় রাজনীতিবিদদেরও দায় আছে বলে পুলিশের পক্ষে দুঃখ ও ক্ষমা চান সাজ্জাদ আলী। আমি অত্যন্ত দুঃখিত, আমার সহকর্মীরা অত্যন্ত দুঃখিত, আমরা অত্যন্ত মর্মাহত জুলাই আগস্টের ঘটনা নিয়ে। আমরা কেন এই কাজ করতে গেলাম? কেন আমি এদেশের মানুষের বুকে বুঝালাম? কেন? এই কেন জবাব আমাদের কাছে নেই। আমরা খুব অনুতপ্ত, ক্ষমা প্রার্থী আপনাদের কাছে। আমরা এই কাজ করতে চাই না, আর পলিটিশিয়ানরাও যেন আমাদেরকে এইভাবে আর ব্যবহার করে না। আমরা রাজধানীর যানজট নিরসনে সাধারণ মানুষকে অল্প দূরত্বে অটো রিকশায় না চড়ে হাঁটার পরামর্শ দেন সাজ্জাদ আলী। কারণ অটো রিকশা ব্যবহার করলে জটিলতা বেশি হয়। যদি 1 কিলোমিটার ভিতরে আপনার অফিস হয়, তাহলে হাঁটে যান। ইভেন আমরা যদি পুরুষ মানুষ হই, 1.5 কিলো হাঁটলেও তো আপনার সমস্যা নেই, আপনার ভালো কাজ হবে শরীরে। বৃহত্তর স্বার্থে সাধারণ মানুষ শুধু নয়, পুলিশ কর্মকর্তাদেরও ছাড় না দেওয়ার সমালোচনা করেন নগরীর এই পুলিশ প্রধান। ওখানে বাড়ি করতেছে, আমাদের আবার 2টা কমিটি বানাইতেছে। কি করতে কমিটি বানাতে হয়েছে? আমার ডিআইজি সাহেব 1 ইঞ্চি ছাড়বেন না, ওনার ওয়াল আমার ভাঙতে হবে। তাই সাধারণ মানুষকে কি বলবো? আমার ডিআইজি সাহেব যে প্লটটা পেয়েছে বাড়ি করতেছেন, উনি 1 ইঞ্চি আইন অনুযায়ী যেটা সার কত উনি ছাড়বেন না, ওনার প্রেসিডেন্ট দিয়ে ওইটা ওনাকে দিয়ে নিতে হবে। এই যদি হয় আমাদের মানসিকতা, তো কিভাবে আপনি এগুলো ঠিক করবেন? পর্যায়ক্রমে ঢাকার সকল থানা এলাকায় ছাত্র জনতার সাথে মতবিনিময় করা হবে বলেও জানান ডিএমপি কমিশনার। আমাকে সহযোগিতা করেন এবং আমি আপনাদেরকে সহযোগিতা করি, সবাই মিলে ভালো থাকি। আব্দুল্লাহ তুহিন, যমুনা নিউজ, ঢাকা। আইএমএফের $4.7 বিলিয়ন ঋণের পরবর্তী কিস্তি $1.1 বিলিয়ন পাওয়া যাবে আগামী ফেব্রুয়ারি থেকে মার্চের মধ্যে, একথা জানিয়েছেন অর্থ উপদেষ্টা। এছাড়া আইএমএফ এবং বিশ্বব্যাংক সহ উন্নয়ন সহযোগীদের কাছে চলতি অর্থ বছরে আরও $6 বিলিয়ন বরাদ্দের প্রত্যাশা করছেন তিনি। বিকেলে সচিবালয়ে আইএমএফ প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে এসব কথা বলেন অর্থ উপদেষ্টা। তিনি জানান, আইএমএফের সাথে $4.7 বিলিয়ন একটি ঋণ চুক্তি চলমান। এরই মধ্যে 3 কিস্তি ছাড় করেছে সংস্থাটি। 4র্থ কিস্তি ছাড়ের আগে শর্ত প্রতিপালনের অগ্রগতি জানতে বাংলাদেশ সফর করছে আইএমএফের প্রতিনিধি দল। রাজস্ব আদায়, মূল্যস্ফীতি এবং খেলাপি ঋণ সহ সামষ্টিক অর্থনীতি ও আর্থিক খাতের স্থিতিশীলতা নিয়ে আলোচনা হয় প্রতিনিধি দলের সাথে। ফেব্রুয়ারি মার্চে টাকাটা দেবে, আবার পরেরটার জন্য আবার তখন রিভিউতে মেইনলি এখনকার হলো রেভিনিউ সেক্টরটা দেখার জন্য, প্লাস ফিসক্যাল ডেফিসিট আর ইনফ্লেশন, এইগুলোর জন্য কী কী স্ট্র্যাটেজি আমরা নিয়েছি এই পর্যন্ত এবং কী কী নেব সেই ব্যাপারে ওরা আলাপ করবে। আমরা যে রিফর্ম করতে যাচ্ছি ব্যাংকিং সেক্টরে, রেভিনিউ সেক্টরে, তবে এইগুলির জন্য আমার ফান্ড লাগবে, তো আবার $6 বিলিয়ন আমরা এক্সট্রা এক্সপেক্ট করছি। গোপালগঞ্জের মুকসুদপুরে সরকারি জায়গা দখলে নিয়ে দোকান নির্মাণ কেন্দ্র করে তুলকালাম ঘটেছে। দুপক্ষের মধ্যে সংঘর্ষ চলে প্রায় 5 ঘন্টা ধরে। আহত হন অর্ধশতাধিক মানুষ। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। এলাকার পরিস্থিতি এখনো থমথমে। দেশীয় অস্ত্র নিয়ে খোলা ময়দানে হাজির হাজারো মানুষ, পাশাপাশি কয়েকটি গ্রাম যেন রণক্ষেত্র। প্রত্যক্ষদর্শীরা জানায়, মুকসুদপুরের মহারাজপুর ইউনিয়নের বনগ্রাম বাজার এলাকায় একটি সরকারি জায়গা ভোগ দখল করছিল স্থানীয় প্রভাবশালী মুজিবুর রহমান ও তার অনুসারীরা। সেই জায়গায় দোকানঘর নির্মাণ করতে যায় পাশের ইউনিয়নের আরেক প্রভাবশালী আসাদ শিকদারের লোকজন। এ নিয়ে বাধে সংঘর্ষ। এক পর্যায়ে মারামারিতে জড়িয়ে পড়ে 2 ইউনিয়নের বাসিন্দারা। বনগ্রাম, আইকদিয়া সহ আশেপাশের এলাকায় ছড়িয়ে পড়ে সংঘর্ষ চলে 5 ঘন্টা ধরে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে আইনশৃঙ্খলা বাহিনী।
মুজিবর এবং আসাদ, তাদের মধ্যে এই জায়গাটা নিয়ে দ্বন্দ্ব, ওই জায়গা নিয়ে দুই পক্ষের মধ্যে হঠাৎ করে মারামারি বেঁধে গেছে। এটা সরকারি জায়গা, কিন্তু ভূ দখল সরকারের আন্ডারে নাই, ওরা এই যে মুজিবর ভূ দখল করে। সংঘর্ষে আহতদের ফরিদপুর মেডিকেল সহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এলাকার পরিস্থিতি বর্তমানে থমথমে। জাহিদ হাসান, যমুনা নিউজ। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাথে সস্ত্রীক সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাই কমিশনার সৈয়দ আহমেদ মারুফ। মঙ্গলবার রাতে খালেদা জিয়ার গুলশানের বাসভবনে সাক্ষাৎ করেন তিনি। এ সময় পাকিস্তানের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শুভেচ্ছা পৌঁছে দেন খালেদা জিয়ার কাছে। পাশাপাশি খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজখবর নেন। সাক্ষাৎ শেষে ব্রিফিং এমনটাই জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর AZM জাহিদ হোসেন। তিনি বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সাথে পাকিস্তানের ভালো সম্পর্ক ছিল, তাই বিএনপির সাথে রাজনৈতিক দল হিসেবে পাকিস্তানের যে সম্পর্ক সেটি নতুন উচ্চতায় নিতে চায় দেশটি। বাংলাদেশের সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক ভবিষ্যতে আরও ভালো হবে বলেও আশা প্রকাশ করেন পাকিস্তানের রাষ্ট্রদূত। বাংলাদেশ পাকিস্তানের যে রিলেশন, সেই রিলেশনকেই তারা আবার নতুন করে আগামী দিনে যাতে ঝালাই করতে পারে, মিন্স তারাও আরও নতুন উচ্চতায় নিয়ে যেতে পারে, সেজন্যই ওনার সাথে কথাও বলেছেন, আলোচনা করেছেন। নজর দেব আন্তর্জাতিক খবরে। এবারে দক্ষিণ কোরিয়ায় জরুরি ভিত্তিতে সামরিক আইন জারি করলেন দেশটির প্রেসিডেন্ট ইয়ন সোক ইয়ল। মঙ্গলবার টেলিভিশনে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে এই ঘোষণা দেন তিনি। বলেন, উত্তর কোরিয়ার কমিউনিস্ট বাহিনীর হাত থেকে দেশকে রক্ষা করতেই এই পদক্ষেপ নিয়েছেন। প্রেসিডেন্ট দাবি করেন, দেশ থেকে রাষ্ট্রবিরোধী শক্তি নির্মূল করতেই জারি করা হয়েছে সামরিক আইন। মার্শাল ল জারির পর এরই মধ্যে দেশটিতে যে কোনো রাজনৈতিক কর্মকাণ্ড ও বিক্ষোভ কর্মসূচি নিষিদ্ধ করেছেন সেনাপ্রধান জেনারেল পার্ক অন সু। এদিকে সামরিক আইন প্রত্যাহারের প্রস্তাব পাশ হয়েছে দেশটির পার্লামেন্টে। প্রেসিডেন্টের এমন সিদ্ধান্তের সমালোচনা করছে খোদ তার রাজনৈতিক দল পিপল পাওয়ার পার্টি। সামরিক আইন জারিকে অসাংবিধানিক ব্যাখ্যা দিয়েছেন বিরোধী দলের নেতারাও। এই সঙ্গে শেষ করছি রাতের বাংলাদেশ। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে।